দেখুন, যে আন্দোলন একসময় নাগরিক সমাজ থেকে উঠে সরাসরি শাসক দল এবং রাজ্য সরকারকে নড়িয়ে দিয়েছিল, সেই আন্দোলনের স্মৃতি ভোটের মুখে আবার জাগিয়ে ওঠাটা নিঃসন্দেহে শাসক দলের কাছে সুখবর হতে পারে না। তবে নিশ্চয়ই এটাও মানতে হবে যে সেই আন্দোলন ছিল বাই অ্যান্ড লার্জ অরাজনৈতিক, আর এখন সরাসরি ভোটের লড়াই। তবে অভয়ার মা বিচার চেয়ে আবার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের ডাক দিচ্ছেন, এই ছবিটা যে শুধুমাত্র পানিহাটিতে আটকে থাকবে না, এর ছাপ গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বিজেপি। তৃণমূলের কতটা শিরোপীড়ার কারণ হতে চলেছে এটা, প্রদীপ্ত মুখোপাধ্যায় আমার পরের বক্তা, তার কি মনে হয়? দেখো, তৃণমূলের শিরোপীড়া নিয়ে যখন কথা হচ্ছে তখন প্রথম যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেটা তোমার সঙ্গে দিয়েছিলেন, এবং তোমার যদি মনে থাকে সেখানে পরিষ্কার তিনি বলেছিলেন তার মনে হচ্ছে তার পরিবারের একজন চলে গেছেন এবং প্রয়োজনে তিনি সিবিআইকেও দিতে চান। ফলে এখানে যে ক্ষমতার প্রসঙ্গ নিয়ে যে ক্যাপশনটা আজকে হয়েছে দাদা, তখন মনে পড়ছে না, ক্ষমতা নিয়ে একটা বিখ্যাত উক্তি আছে যে ক্ষমতা খানিকটা সূর্যের মতন, যদি সূর্যের কাছে যাও তাহলে পুড়ে যেতে পারো, আবার সূর্যের আলো নিয়ে ভালো থাকতে পারো। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে সূর্যকে কিভাবে তুমি ব্যবহার করবে। তোমার কি মনে হয় এই পরিবারটার ভালো থাকার আর কোনো অপশন আছে? কখনো না। মেয়ে চলে গেছে, ন্যায় বিচারের প্রকৃতি। আর আমি তোমার সঙ্গে একমত যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আমায় সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার সিবিআইতেও আপত্তি নেই, তখন যদি সিবিআই তদন্তের নির্দেশ তিনি যেতেন তাহলে এই আন্দোলন বা বাবা মার এই ক্ষোভটাই থাকতো না। তোমার মনে থাকবে যে তারপর প্রায় 4-5 দিনের গ্যাপ, এবং কোর্টে গিয়ে বাবা মা প্রথম বললেন, কলকাতা হাইকোর্টে জানালেন যে কিভাবে তাদের বসিয়ে রাখা হয়েছিল এবং তারা সিবিআই চান, কোর্টে যেতে হয়েছিল। এবং সেখানে তারা এটাও বলেছিলেন যে তাদের উকিলরা, বিশেষ করে তাদের যে বামপন্থী উকিলরা, তাদের বিরুদ্ধে কিভাবে চলে গিয়েছিলেন সেটাও তারা সুপ্রিম কোর্টে, সেটা পরবর্তীকালে অবশ্যই। কিন্তু আরজি কর আন্দোলন তো তোমরা সবাই এখানে যারা আছো সবাই একটা কথা বলছো যে একটা নিরপেক্ষ অরাজনৈতিক আন্দোলন ছিল, এবং বিশ্বনাথ স্যার যেভাবে বললেন যে আমাদের পশ্চিমবঙ্গে একটা এরকম পলিটিক্যাল সোসাইটি আছে যেটা কখনো সিভিল সোসাইটিকে নিরপেক্ষ থাকতে দেয় না, বা এই জাতীয় কথা। কিন্তু দাদা, আমাদের পশ্চিমবঙ্গে না, এটা পশ্চিমের সঙ্গে আমাদের পূর্বের এই বিভাজনটা প্রথম থেকেই রয়েছে। আমাদের পূর্বের নাগরিক সমাজের যে আন্দোলনগুলো, তুমি যদি মনে করতে পারো ইন্ডিয়া এগেনস্ট করাপশন, সেই ইন্ডিয়া এগেনস্ট করাপশনের ফলে একটা বড় রাজনৈতিক দল তৈরি হলো যারা দুটো রাজ্যে একসময় ক্ষমতায় ছিল, আপ। এবং সেখানে কিরণ বেদিও ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস, সেই কিরণ বেদিও একটা পক্ষ নিয়েছিলেন পরবর্তীকালে, এবং তিনি পরবর্তীকালে একটা ওই গভর্নর জেনারেল না কি পোস্ট হয় ওই পোস্টে চলে গিয়েছিলেন পন্ডিচেরি। ফলে সেখান থেকে দাঁড়িয়ে এটা শুধু পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সোসাইটির বিষয় নয়, এটা হয়তো ভারতের একটা ট্রেন্ড যেখানে পলিটিক্স কোনোভাবে এই নাগরিক সমাজের আন্দোলনকে গ্রাস করে কিনা, বা নাগরিক সমাজের লোকেরা পলিটিক্সের। তুমি এটাও একই নিঃশ্বাসে বলো যে পশ্চিমবঙ্গে তো করেই, তার কারণ হচ্ছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, সেটা আলটিমেটলি সিপিএম হটাও আন্দোলনের, উৎখাত আন্দোলনের চেহারা নিল। তুমি রিজওয়ানুরের আন্দোলন, তৃণমূল কংগ্রেস সেটায় নেতৃত্ব দিল। তুমি আরও যদি একটু এগো, নন্দীগ্রামের পরে যে বৃহত্তর নাগরিক সমাজ এলো, তাদের একাধিক শীর্ষ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে সরাসরি জয়েন করে আজকে নেতা মন্ত্রী হয়েছেন। নিশ্চয়ই, এবং তুমি যদি পরিবর্তন চায়ের প্ল্যাকার্ডটা একবার দেখাতে পারো, সেটা দিয়েও তুমি তোমার কথা জাস্টিফাই করতে পারবে। এটা নিয়ে আমি কখনো দ্বিমত করিনি, করবও না, কারণ এটা ভিজিবল। আমার বক্তব্য এখানে ছিল না, তার কারণ বিশ্বনাথ বাবু এগুলো অলরেডি বলে দিয়েছেন, ফলে আমি রিপিট করতে চাইনি। আমার বক্তব্য এখানে যে রাজনীতি আর জননীতির একটা বড় সম্পর্ক রয়েছে। রাজনীতি একটা জননীতি নেবে, সেই জননীতির কনটেক্সটে ক্ষমতাকে তুমি ব্যবহার করবে বা করবে না। কিন্তু জননীতি যখন এরকম হয়েছে যে আমরা চাইছি একটা নিরপেক্ষ তদন্ত হোক, এবং সেই নিরপেক্ষ তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি, এবং সেই সহযোগিতার কনটেক্সটে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে কলকাতা পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা পুলিশ যে তদন্ত করেছেন, সেটার সঙ্গে আজকে সিবিআই এর কোনো ব্যতিরেক হয়নি, এবং সিবিআইও সেই এক কথাই বলেছে। তখন মনে হচ্ছে যে তাহলে ন্যায় বিচার পাওয়ার আরেকটা জায়গা রিমেন করছে, জননীতির কনটেক্সটে নয়। সেটা কোনটা? যে আদালত, আইন, বিচারক। কিন্তু আমরা আবার দেখলাম যে বিচারকের ক্ষেত্রে কখনো কখনো বিচারক, সিটিং বিচারক এমন কিছু রায় দিয়ে গেছেন তারা বিজেপিতে চলে গিয়েছেন, এবং বিজেপিতে আরেকজন বিচারক চলে গেছেন যারা হয়তো কিছু ওই সম্ভাবনার পরিপ্রেক্ষিতে, ভাবনার পরিপ্রেক্ষিতে কিছু একটা মন্দিরের কথা ভেবেছিলেন। তিনি একটা মাত্র প্রশ্ন বিতর্কে অংশগ্রহণ করেছেন, 6 বছর তিনি ছিলেন। আরেকজন ডিজিপি যে রিটায়ার করে এই সোজা একেবারে দৌড়ে রাজ্যসভায় চলে গেলেন। আরেকজন একটাই দেখেছো, ডিজিপি তো জননীতির কনটেক্সটে বলছি, আর বিচারক তো আলাদা, তার তো সাংবিধানিকতার জায়গাটা সম্পূর্ণ আলাদা। তুমি আমি বলছি বিচারক যদি সরাসরি রাজনীতিতে যান, তুমি তার আগের
সমস্ত রায়কে আতশ কাঁচের নিচে দেখবে, আর ডিজিপি সঙ্গে সেটা সঙ্গে তো দেখা হচ্ছে। আমি ওই জন্য ডিজিপি যে সঙ্গে সঙ্গে যে রাজনৈতিক দলে চলে 100 গেলে বার, 100 তার বার। প্রত্যেকটা সিদ্ধান্ত আতশ ওই কাঁচের জন্যই নিচে দেখবো বলছি না। যে বিচারকের ওপরে তো আর কোনো বিচার হওয়ার জায়গা নেই সুপ্রিম কোর্টের কনটেক্সটে, ডিজিপির ওপরে বিচার হওয়ার জায়গা আছে, এটা কিন্তু তোমাকে মানতে হবে। এবং সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও বিচার হওয়ার জায়গা আছে, সেইটাও কিন্তু বিচারকের মাধ্যমেই হয়। আমি শেষ করে দেবো দাদা। তুমি শীতলকুচির কনটেক্সটে ওই যে ছিলেন যিনি আইপিএস ছিলেন, তার পরবর্তীকালে বিজেপিতে যোগদান করা এবং ভোটে হেরে যাওয়া, এই যে কিছুক্ষণ আগে যার কথা দেখাচ্ছিলে যে আইপিএস অফিসার, তিনিও এই আমাদের যে ডিজিপি তার সঙ্গে খুব ভালোভাবে কাজ করতেন, তিনিও বিজেপিতে গিয়েছেন। ফলে এই টেন্ডেন্সিগুলো ভারতের রাজনীতিতে কম বেশি আছে। বিচারকটা একটু অনন্য, মানে অনন্য দল তো, সেই অনন্য দলের ভূমিকা আর কি। কিন্তু এই যে আমাদের এই যে রাজনীতি ও ন্যায়নীতির কথা বলছিলাম এবং জননীতির কথা বলছিলাম, সেখানে আইন আদালতের ওপর যখন ভরসাটা উঠে যায় তখনই বোঝা যায় যে বিচার ব্যবস্থা কোথাও গিয়ে একটা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কিনা। এবং সেটাই তো অভয়ের মারা বলার চেষ্টা করছেন যে আমি ক্ষমতায় এলে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করব। কেন বলছি এটা? আমি আমার ভাবনা থেকে বলছি, না না, আমি তো বলছি আমার ভাবনা থেকে বলছি। আমি এটা বলছি আমার ভাবনা থেকে, দাদা কথাটা শেষ হলেই বুঝতে পারবে আমি কেন বলছি। তার কারণ বিচার বিভাগ ইতিমধ্যে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত দিয়েছেন, এবং কার মাধ্যমে? সিবিআই এর মাধ্যমে। সিবিআই কে চালায়? প্রধানমন্ত্রীর দপ্তরের একটা বড় ভূমিকা সেখানে থাকে, যতই সে নিরপেক্ষতার কথা বলুক না কেন। তাহলে রাজনীতি জননীতির মাধ্যমে সিবিআই কে পাঠিয়েছে, সেই সিবিআই আদালতে যে সাংবিধানিকতার রক্ষা করে সেই সংবিধানকে নিয়ে সে বলেছে যে এখানে কলকাতা পুলিশ যা করেছে। তাহলে এখানে ক্ষমতায় না এলে আমি বিচার পাবো না, এই ভাবনাটার পরিপ্রেক্ষিতে আমি সম্পূর্ণ রাজনীতি প্রথম দিন থেকে দেখতে পেতাম যেভাবে ন্যারেটিভ সেট করা হয়েছিল, এবং যে কারণে আমাদেরকে বিভিন্নভাবে আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত, যেভাবে আমাদের পরিবার নিয়ে, আমাদের বউ বাচ্চা নিয়ে, আমাদের মা বাবা নিয়ে বিভিন্ন তর্ক ছিল যে লজ্জা করে না তোমরা তৃণমূল করো, এই জাতীয় ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেটার পিছনে যে কত বড় ষড়যন্ত্র ছিল আজকে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এর বাইরে আমাদের একটাই কামনা যে আপনি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, ক্ষমতায় এসে প্রমাণ করবেন যে আমরা ভুল ছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.